নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাস্তব সংখ্যা বীজগণিত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। এখানে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে অমূলদ সংখ্যার কথা বলা হয়েছে। এখানে 4 মূলদ সংখ্যা, এটা এখানে 16/9, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের 4/3 আসে। 4/3 তাহলে এটাও মূলদ সংখ্যা হয়ে যাবে। আর 64কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 8 হয়। 8কে যদি কিউব রুট করি তাহলে 2 হয়, তাহলে এটাও মূলদ সংখ্যা। এখানে 3/√2 এটা হলো অমূলদ সংখ্যা, কারণ √2কে রুট করলে অসীম দশমিক সংখ্যা চলে আসবে, তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। এখানে ঘ নাম্বার অমূলদ সংখ্যা। এরপরে এখানে 2 নাম্বার একটি প্রশ্ন, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। এখানে 4 নাম্বার একটি বহু নির্বাচনী প্রশ্ন, 0.4545 উপরে পৌনঃপুনিক আছে, এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি হবে? আমরা যদি এটাকে আমরা সামান্য ভগ্নাংশ করতে চাই তাহলে এটা আমাদের হবে 44/99। এখানে 2টা পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এটা এর পরিবর্তে 2টা 9 দিতে হবে। তাহলে 45/99, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 5 হবে, এবং 99 যে আমাদের নিচে হলো সেটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 11 হবে। এরপরে আমাদের এখানে 4 নাম্বার যে প্রশ্নটা আছে এইটাও কিন্তু আমরা মুখে মুখে অঙ্কটা করতে পারবো। যেমন 0.13 পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারবো 13 ডিভাইডেড বাই পৌনঃপুনিকের জন্য 9, আর এখানে অনাবৃত্ত অঙ্ক 1 এর জন্য 0, তাহলে আমাদের হইতেছে 13 - 1 ডিভাইডেড বাই 90। তাহলে এখানে উপরে 13 থেকে 1 বিয়োগ করলে হবে 12/90। তাহলে 12/90কে আমরা 12কে যদি 6 দিয়ে ভাগ করি 2 হবে, আর নিচে 90 আছে, 90কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 15 হবে, তাহলে 2/15 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন এখানে আমাদের 7 নম্বর একটি প্রশ্ন, 0.511 এর উপরে পৌনঃপুনিক, এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি হবে? এখানে যদি আমরা পৌনঃপুনিক চিহ্ন এবং দশমিক বাদ দেই তাহলে আমাদের 51 হবে। এই 51 থেকে এখানে যে 5 পৌনঃপুনিক বিহীন আছে, এই 5 বিয়োগ করতে হবে, তাহলে 51 - 5 51 - 5 51 - 5 ডিভাইডেড বাই করতে হবে। এখানে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে 9 দিতে হবে, আর একটা অনাবৃত্ত অঙ্ক আছে এর জন্য 0 দিতে হবে, তাহলে 90 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের হলো 51 - 5 ডিভাইডেড বাই 90। তাহলে 51 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের 46 হয়, আর ডিভাইডেড বাই নিচে 90 আছে, তাহলে 46কে যদি 2 দিয়ে ভাগ করি 23 হবে, আর নিচে যে 90 আছে 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 45 হবে। তাহলে এখানে ক নাম্বার 23/45, এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। এখানে 10 নম্বর একটি বহু নির্বাচনী প্রশ্ন, মূলদ সংখ্যা কোনটি? এখানে দেখা গেল 13 রুট করলে আমরা কিন্তু একটা অসীম দশমিক সংখ্যা পাবো, এটা তাহলে অমূলদ সংখ্যা। এখানে 14কে যদি রুট করি তাহলে অসীম দশমিক সংখ্যা পাবো, এটা অমূলদ সংখ্যা। 15কে যদি আমরা রুট করি তাহলে অসীম দশমিক সংখ্যা পাবো, এটা অমূলদ সংখ্যা। কিন্তু এই 16কে যদি রুট করি তাহলে আমরা 4 পাবো। 4 সংখ্যাটি হলো মূলদ সংখ্যা। এখানে 11 নম্বর একটি প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, 0.61 পৌনঃপুনিক, 1 এর উপরে পৌনঃপুনিক আছে, আর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? এই অঙ্কটা আমরা মুখে মুখেই করতে পারবো। এখন এটার জন্য আমাদের এই দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিলে আমরা পাবো 61। এই 61 থেকে এখানে যে অনাবৃত্ত অঙ্ক 6 আছে এটা বিয়োগ করতে হবে। 61 থেকে 6 বিয়োগ করলাম, 61 থেকে 6 বিয়োগ করলে আমাদের হবে 55। তাহলে এই 55কে আবার ভাগ করতে হবে। এখানে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তাই একটা 9, আর একটা অনাবৃত্ত অঙ্ক আছে 9 এর পরে 0 দিতে হবে, তাহলে 90 দিয়ে ভাগ করতে হবে। 55কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে 5 দিয়ে যদি আমরা 55কে কাটাকাটি করি তাহলে আমাদের ভাগ করি তাহলে আমাদের 11 হবে, আর 5
দিয়ে যদি আমরা 90-কে ভাগ করি তাহলে কিন্তু আমরা 18 পাবো। তাহলে 11/18 এটাই হলো এই 11 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। মুখে মুখেই কিন্তু অঙ্ক করা যায়। এখন একটা বিষয় হলো, পরীক্ষায় নৈর্ব্যক্তিক অঙ্ক আসে 30টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর সময় বরাদ্দ থাকে। এই 30টা অঙ্ক যদি আমরা করে বের করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগে। অনেক সময় কিন্তু আমরা এই অনেকগুলো অঙ্ক মুখে মুখে কিন্তু করে ফেলতে পারি। যেমন এখানে একটা প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা যদি আমরা এখানে অমূলদ সংখ্যার কথা বলা হয়েছে, এখানে 64কে যদি আমরা কিউব রুট করি তাহলে আমরা 4 পাই, 4 হলো মূলদ সংখ্যা। এখানে 9কে যদি রুট করি তাহলে আমরা 3 পাই, তাহলে 3 কিন্তু মূলদ সংখ্যা। 3/4 হলো p/q আকারের সংখ্যা, অতএব এটা মূলদ সংখ্যা। কিন্তু এখানে যে √5 আছে, এই √5কে যদি আমরা রুট করি 5কে, তাহলে আমরা কিন্তু অসীম দশমিক সংখ্যা পাই। তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে গেল। একটা অমূলদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অমূলদ সংখ্যাই হয়ে যায়। তাহলে এখানে 12 নম্বর প্রশ্নের উত্তর ঘ, √5/2। তাহলে এই অঙ্কটা কিন্তু আপনাদের করতে হলো না, আমরা কিন্তু মুখে মুখে এই অঙ্কটাকে সমাধান বুঝে গেলাম। এখানে 13 নম্বর একটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এটার উত্তর কিভাবে 182/90 হলো, এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে পৌনঃপুনিক আছে 2 বা 2.02 পৌনঃপুনিক, এটা আমরা যদি দশমিক বাদ দেই, পৌনঃপুনিক বাদ দেই, তাহলে কিন্তু আমরা পাবো 202। এই 202 থেকে আমাদেরকে এই যে এখানে 2 আর 0 20, আমাদেরকে 20 বিয়োগ করতে হবে, কারণ পৌনঃপুনিকের আগে দশমিক বাদ দিলে 20 থাকে। তাহলে এই 20 আমাদের বিয়োগ করতে হবে। 202 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 182 আমরা পেয়ে যাব। এরপর আমাদেরকে এখানে যেহেতু একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাই আমাদেরকে এখানে 9 দিতে হবে। আর এখানে দশমিকের পরে একটা অঙ্ক যেহেতু অনাবৃত্ত আছে, তাহলে এখানে আমাদের ওই অনাবৃত্ত একটা অঙ্কের জন্য এখানে 0 দিতে হবে। তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর হয়ে গেল। আর অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখে কিন্তু বের করে ফেলতে পারলাম। তোমরাও অবশ্যই এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই মুখে মুখে বের করে ফেলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 14 নম্বর একটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এটার উত্তর হয়েছে 3। এটার উত্তর কিভাবে 3 হলো আর এটা কিভাবে মুখে মুখে উত্তর বের করে ফেলা যায় এটা তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। এখানে ফাংশন অফ x = দেওয়া আছে x⁵ প্লাস 5x মাইনাস 3। এখানে ফাংশন অফ 1 বের করতে বলা হয়েছে। এখানে যদি আমরা x এর মান 1 বসিয়ে দেই তাহলে 1 এর উপর যত পাওয়ারই হোক সেটা 1 হবে। আবার এখানে আছে 5 × x, তাহলে এই 5কে যদি x এর মান 1 দিয়ে গুণ করি তাহলে 5 হবে। আমরা এখানে পেলাম 1, x⁵ মানে হলো 1, আর এখানে আমরা 5 × 1 মানে পাইলাম আমরা 5। তাহলে 1 আর 5 যোগ করলে আমরা পাইলাম কত? 6। এই 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দেই তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু 3 হয়ে গেল। এটা কিন্তু আমরা মুখে মুখে কিন্তু অঙ্ক করে ফেলতে পারলাম। এর জন্য কিন্তু আমাদেরকে খাতা কলম দিয়ে করার কোনো প্রয়োজন হলো না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই যে 15 নম্বর একটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কিভাবে মুখে মুখে উত্তরটা বের করে ফেলা যায় সেটা একটু লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে দেখা যাচ্ছে এখানে √3 আছে। এই √3 কিন্তু অমূলদ সংখ্যা, অতএব এটা অমূলদ হয়ে গেল। এখানে √5 আমরা জানি অমূলদ সংখ্যা। একটা অমূলদ সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলেও কিন্তু সেটা অমূলদ সংখ্যাই থাকে। এখানে দেখা যাচ্ছে √7 হলো একটা অমূলদ সংখ্যা। সেই অমূলদ সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এটা অমূলদ সংখ্যায় থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে √9 আছে। √9কে কিন্তু রুট করলে কিন্তু 3 পাওয়া যায়। তাহলে 3/4 হয়ে যাইতেছে। তাহলে 3/4 এটা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। উত্তর ঘ, √9/4 এটা হলো একটা মূলদ সংখ্যা। দেখছো অঙ্কটি কিভাবে আমরা মুখে মুখে উত্তর বের করে ফেলতে পারলাম। তোমরাও অবশ্যই করে এইভাবে মুখে মুখে উত্তর বের করে ফেলতে পারো। 27 নম্বর বহু নির্বাচনী একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সর্বপ্রথম 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন দেশ। উত্তর হলো ক, ভারতবর্ষের গণিতবিদগণ। এখন একটা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করতেছে। 29 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। নিচের কোনটিতে স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? এখানে স্বাভাবিক সংখ্যার সেটটা হলো খ নাম্বারে আছে 1 2 3 4। এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, শুধু স্বাভাবিক সংখ্যা। যদি সেট বলতো তাহলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকতো। এখানে শুধু স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, তাই উত্তর হলো 1 2 3 4। আবার বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য নিচে কোনটি? আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, তাই 1ই হলো স্বাভাবিক সংখ্যা ক্ষুদ্রতম সদস্য 1। উত্তর গ 1।
এখন এখানে বলা হয়েছে নিচের 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে মৌলিক সংখ্যা নির্দেশ করে? এখানে ক নাম্বারে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এরপরে খ নাম্বারে এখানে 4 আছে, 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 4কে 2 × 2 গুণ দিয়ে লেখা যায়। এখানে গ নাম্বার উত্তর, এটাই হলো মৌলিক সংখ্যা, তিনটাই মৌলিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা, কারণ 3কে এক ব্যতীত কোনো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। এবং 5 মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। কিন্তু এখানে ঘ নাম্বার মৌলিক সংখ্যা নয়, কারণ এই 4কে 2 × 2 দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। এই জন্য এই উত্তর এখানে গ নাম্বারই হবে, কারণ এইখানে প্রত্যেকটি সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। তাই এখানে মৌলিক সংখ্যার সেট হলো গ। 3, 5, 7 এই তিনটি মৌলিক সংখ্যা এখানে। এখন একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হলো 36 নম্বর প্রশ্ন। এখানে যে উপরে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে বলা হয়েছে যে এখানে কোনগুলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে যে 9 এটা হলো যৌগিক সংখ্যা, এখানে যে 12 এটাও যৌগিক সংখ্যা, এখানে √13 এটা যৌগিক সংখ্যা নয়, কারণ এটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। এখানে 3 এটাও যৌগিক সংখ্যা নয়, কারণ এক ব্যতীত এই 3কে দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। এখানে 11 এটাও কিন্তু যৌগিক সংখ্যা নয়, কারণ 11কে 1 ব্যতীত অন্য কোনো দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় না। তারপরে এখানে তাহলে পরবর্তী যে আমাদের এখানে 30 রয়েছে, এটা হলো আমাদের যৌগিক সংখ্যা, কারণ যৌগিক সংখ্যা হইতে হলে 1 ব্যতীত এবং 1 ব্যতীত দুইটি সংখ্যার গুণফল হইতে হবে সংখ্যাটাকে, তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে। তাহলে এখানে এই 36 নম্বর প্রশ্নের উত্তর হলো খ 9, 12, 30 এটা হলো যৌগিক সংখ্যা তিনটাই। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো 38 নম্বর প্রশ্ন। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলে? সেটা হলো পূর্ণ সংখ্যা। উত্তর খ পূর্ণ সংখ্যা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটি হলো 50 নম্বর প্রশ্ন। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আমরা জানি প্রকৃত ভগ্নাংশ হইতে হলে লব ছোট হইতে হয়, হর বড় হইতে হয়। তাহলে এখানে লব যেহেতু বড়, তাহলে এটা অপকৃত ভগ্নাংশ, এটা অপকৃত ভগ্নাংশ। এই গ নাম্বার উত্তরে লব হইল 7 সেটা ছোট, এবং হর হইল 9 সেটা বড়। তাই এখানে উত্তরে গ নাম্বার 7/9 এটা প্রকৃত ভগ্নাংশ। ঘ নাম্বার প্রকৃত হবে না, কারণ এখানে লব হরের চাইতে বড়। তাহলে এখানে উত্তর হলো গ। আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন, সেটা হলো 71 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে যদি আমরা ক নাম্বার আছে √9 এটা কিন্তু আমরা 3 পাবো, এটা মূলদ হয়ে গেল। √13 এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না, অতএব এটা দশমিক এবং এটা অসীম দশমিক সংখ্যা আমরা পাবো। এটাই হলো তাহলে অমূলদ সংখ্যা। কিন্তু আমরা এখানে গ নাম্বারে যে উত্তরটা দেওয়া আছে √16 এটা আমরা কিন্তু পূর্ণ সংখ্যা 4 পেয়ে যাব, আর √25 এটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা 5 পেয়ে যাব। তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই, এটা রুট করলে অসীম দশমিক সংখ্যা চলে আসে। এটাই হলো আমাদের অমূলদ সংখ্যা। খ নাম্বার √13 একটি অমূলদ সংখ্যা। এরপর আমাদের এখানে 72 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো নিচের কোন সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায় না? এখানে p/q আকারে এখানে ক নাম্বার আছে, এটা পূর্ণ সংখ্যা 3 হবে, √9 = 3, এটাকে p/q আকারে প্রকাশ করা যায়। 0.5 এই দশমিক উঠাই দিলে এটা p/q আকারে প্রকাশ করা যাবে, 5/10 হয়ে যাবে। আর 0.333 এটাকেও পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যাবে, এটা একটা ভগ্নাংশ হবে। 333 / 1000 এটা ভগ্নাংশ হয়ে যাবে দশমিক উঠাই দিলে। আর এখানে যে ঘ নাম্বার আছে, এটাকে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এখানে যে এটা একটা দশমিক অসীম দশমিক সংখ্যা এটা চলে আসবে, তাই এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। এটা হলে 72 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ √3। এই বাস্তব সংখ্যা অধ্যায়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন যা এসএসসি পরীক্ষায় আসতে পারে, সেরকম একটি প্রশ্ন 73 নম্বর প্রশ্ন। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে এই অমূলদ সংখ্যা, এখানে 5/2 এটা যেহেতু p/q আকারের সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। এখানে √4 এটা সমান 2 লেখা যায়, এই 2 মূলদ সংখ্যা। √5/2 এইটাই হলো আমাদের অমূলদ সংখ্যা। এখানে যেটা আছে এটাও ঘ নম্বরে যেটা আছে এটাও আমাদের মূলদ সংখ্যা। তাহলে এটা কেন অমূলদ? এটা এর কারণ হলো √5
একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অমূলদ সংখ্যাই হবে। আর √5 অমূলদ সংখ্যা হওয়ার মূল কারণ হলো এটাকে √5কে যদি আমরা √5 আমরা রেজাল্ট বের করি তাহলে আমাদের এটা অসীম দশমিক সংখ্যা চলে আসে, যার কারণে এটা অমূলদ সংখ্যা। তাহলে উত্তর গ। এর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 74 নম্বর, √25/50 কোন ধরনের সংখ্যা? এটা অমূলদ সংখ্যা, কারণ এই 25/50 এটাকে যদি আমরা এখানে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে আমাদের 1/2 হয়ে যায়। √1/2 আমরা যদি 1কে রুট করি 1 হবে, কিন্তু যদি 2কে রুট করি তাহলে √2 এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এখানে √2কে রুট করলে 2কে রুট করলে আমাদের অসীম দশমিক সংখ্যা চলে আসে, তাহলে এটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নিচের কোনটি অমূলদ? এখানে √16 এটা মূলদ, কারণ এটা 4 রেজাল্ট হবে। √25 এটা 5 রেজাল্ট হবে। এরপরে √4 এটা 2 রেজাল্ট হবে। কিন্তু আমরা যদি √10 এটাকে আমরা যদি রুট করি তাহলে আমাদের অসীম দশমিক সংখ্যা চলে আসবে। তাহলে এটাই হলো আমাদের অমূলদ সংখ্যা। আর এটা আমরা কিন্তু ক্যালকুলেটর, আমাদের সাধারণ ক্যালকুলেটর যেহেতু আমাদের পরীক্ষার হলে এলাও, আর এটা যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটর দশমিক রেজাল্টে একবারে সম্পূর্ণ ডিজিটগুলা ভরে যাবে, আর এখানে অসীম দশমিক চলে আসবে, অর্থাৎ আমাদের ডিজিট যে কয়টা ক্যালকুলেটর ধরে সবগুলাই পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে যদি দেখি ক্যালকুলেটরে দশমিকের পরে তোমার ক্যালকুলেটরের সবগুলা ডিজিট ভরে গেছে, দশমিকের পরে চলে আসছে ডিজিট, তাহলে এটা অসীম দশমিক হয়ে গেল। তাহলে √10 এটা কিন্তু অমূলদ সংখ্যা। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন 98 নম্বর, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি সংখ্যা বলা হয়? এটা হলো সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে কিন্তু বাস্তব সংখ্যা গঠিত হয়েছে। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর শূন্য, এদেরকে একত্রে কি সংখ্যা বলা হয়? এদেরকে বাস্তব সংখ্যা বলা হয়। 100 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি আমরা দেখি, বাস্তব সংখ্যাকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি বাস্তব সংখ্যাকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এরপরে 101 নম্বর যে বহু নির্বাচনী প্রশ্নটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলো বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই কোন ধরনের সংখ্যা হয়? আমরা জানি বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই বাস্তব সংখ্যা হয়। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন হলো দশমিক ভগ্নাংশ কত প্রকার? আমরা জানি দশমিক ভগ্নাংশ 3 প্রকার। একটা হলো অসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটি হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ 3 প্রকার। উত্তর খ 3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 134 নম্বর একটি প্রশ্ন, সেটা বলা হয়েছে নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ? এখানে একটা দশমিক ভগ্নাংশ ক নাম্বারে আছে, সেটা কিন্তু ডট ডট দেওয়া আছে, তার মানে 3 কিন্তু পুনরাবৃত্তি বোঝানো হয়েছে। আর এখানে একটা দশমিক খ নাম্বারে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এখানে 454545 এর পুনরাবৃত্তি বোঝানো হয়েছে, ডট ডট দেওয়া আছে, এটা অসীম হয়ে গেছে। এরপরে এখানে 5.12765 এখানে দেখা যাচ্ছে যে 657, এই 65 এখানে পুনরাবৃত্তি বোঝানো হয়েছে। তাহলে এটা অসীম পর্যন্ত কিন্তু এই সংখ্যাটা চলতে থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা এখানে ঘ নাম্বারে উত্তর আছে 1.023, এটা কিন্তু ডট ডট এখানে দেওয়া নাই, এখানে কোনো অঙ্কের পুনরাবৃত্তি নাই, অতএব এটাই কিন্তু এখানে সসীম দশমিক ভগ্নাংশ। এখন 135 নম্বর একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ চিহ্নিত করতে বলা হয়েছে, কোনটি অসীম দশমিক ভগ্নাংশ? এই অসীম শব্দটা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ডট ডট কিন্তু অবশ্যই থাকতেই হবে, কারণ ডট ডট না দিলে সেটা সসীম হয়ে যায়। এখানে কিন্তু এই যে ডট ডট আছে, এর অর্থ হলো অঙ্কগুলো পুনরাবৃত্তি হচ্ছে। এখানে যেমন 4 1 4 2 1 3, এরপরে দেখা যাচ্ছে এদিকে কিন্তু কোনো মিল নাই, কিন্তু 5-এর পরে ডট ডট যদি চলে আসে 5ই কিন্তু তাহলে এই বারবার আসতে থাকবে। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় যে এখানে ডট ডট আছে, তাহলে ডট ডট যেটা মধ্যে থাকবে সেটা কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ হবে। আর এখানে যে কিছু আরও খ গ ঘ, এখানে আরও যে 3টা ভগ্নাংশ আছে, এখানে কিন্তু ডট ডট দেওয়া নাই, অর্থাৎ ডট ডট থাকলে সেটা অসীম বোঝানো হয়, অসীম পর্যন্ত বিস্তৃত বোঝানো হয়, বা অসীম পর্যন্ত ওই সংখ্যার পুনরাবৃত্তি বোঝানো হয়। তাহলে এখানে যেহেতু এই 3টাতে সেই ডট ডট দেওয়া নাই, তাহলে কতে যেহেতু ডট ডট দেওয়া আছে, তাহলে এই ক নাম্বারই কিন্তু তাহলে অসীম দশমিক ভগ্নাংশ হয়ে গেল। তাহলে 135 নম্বর প্রশ্নের উত্তর হলো ক। তাহলে এগুলো কিন্তু আসলে অনেক নৈর্ভিত্তিক প্রশ্ন, আমরা কিন্তু মুখে মুখে কিন্তু সেটার উত্তর প্রশ্ন দেখেই কিন্তু আমরা বুঝে যাই, তোমরাও ইনশাল্লাহ বুঝে যাবে।
এরপরে এখানে আরেকটি ভগ্নাংশ, এটাও গুরুত্বপূর্ণ একটি এই অধ্যায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা কিন্তু এভাবে ভগ্নাংশ দেখে অনেকেই কিন্তু আমরা আবৃত সেটা আমরা বুঝি না। আবৃত শব্দের অর্থ হলো সেখানে পুনরাবৃত্তি হয়েছে। এখানে যে ভগ্নাংশটি এখানে ক নাম্বারে আছে যে 0.12, এটার কোনো পুনরাবৃত্তি বোঝায় নাই। এখানে 4.14235 এখানের অঙ্কগুলো এখানে কোনো পুনরাবৃত্তি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এরপরে এখানে আছে 2.1356124 কোনো সংখ্যার পুনরাবৃত্তি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে অসীম আছে। এরপর আমাদের এখানে ঘ নাম্বার উত্তরে যদি আমরা লক্ষ্য করি 2.454545 ডট ডট, তাহলে দেখা যাচ্ছে 454545 যেহেতু আছে তার মানে 45, এই দুটি অঙ্ক কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত শব্দের অর্থই হলো এখানে অঙ্ক পুনরাবৃত্তি হবে, দশমিকের পরে যে অঙ্ক সেই অঙ্কের পুনরাবৃত্তি হবে। তাহলে এখানে 45 এই দুইটি অঙ্কের কিন্তু আমরা পুনরাবৃত্তি এখানে লক্ষ্য করেছি। তাহলে 136 নম্বর প্রশ্নের উত্তর ঘ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 149 নম্বর নৈর্ভিত্তিক প্রশ্ন, 5/3 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? তোমাদেরকে তো সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়, সাধারণ ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে। তাই 5/3 কে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে তোমার চলে আসবে 1.66666 কিন্তু বারবার আসতে থাকবে দশমিকের পরে। তাহলে 6 যেহেতু বারবার চলে আসলো তাহলে তুমি এটাকে লিখে ফেলবে 1.6 পৌনঃপুনিক। তাহলে দেখো এটাকে কিন্তু পৌনঃপুনিকটা এখানে এসে পড়ছে। তাহলে এটা কিন্তু আমাদের এই যেহেতু 5/3 কে ভাগ করলে 1.6 বারবার আসে, কিন্তু 1.3 কিন্তু বারবার আসে না। এখানে পৌনঃপুনিক দেওয়া আছে কিন্তু এটা উত্তর দেওয়া যাবে না, এখানে পৌনঃপুনিক দেওয়া আছে কিন্তু এটা উত্তর দেওয়া যাবে না, কারণ আমাদের এই 5/3 কে ভাগ করলে কিন্তু 1.666 বারবার 6 চলে আসে। তাই আমরা 1.6 পৌনঃপুনিক আমরা এটা উত্তর হিসাবে নিব। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল খ নাম্বার 1.6 পৌনঃপুনিক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 150 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন, 10/3 কে আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি। এটা তুমি কিভাবে অঙ্কটা করবে? তুমি প্রথমে তোমার যে সাধারণ ক্যালকুলেটর আছে তুমি সেটাকে 10/3 এটাকে 10কে 3 দিয়ে ভাগ করবে। তুমি ক্যালকুলেটরে যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট হলো 3.333 পৌনঃপুনিক, অনেকগুলো 3 পেয়ে যাবে। যখন তুমি 3 পয়েন্ট অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো 3 থাকবে, তাই তুমি দশমিকের পরে একটা 3 লিখে পৌনঃপুনিক দিয়ে দিবে। তাহলে এখানে 3.3 পৌনঃপুনিক এটাই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ আমরা চিনি না, তাই তোমাদেরকে এখানে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশের একটি বহু নির্বাচনী প্রশ্নের কথা বলছি। 151 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তুমি যদি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ খুঁজে পেতে চাও তাহলে কিন্তু তোমার অবশ্যই দশমিকের পরে অনাবৃত অঙ্ক থাকতে হবে। এখানে দেখো ঘ নাম্বার উত্তরে এখানে 4.235, এই 235 হলো অনাবৃত্ত অঙ্ক, আর এখানে 12 এটা হলো আবৃত্ত অঙ্ক। তাহলে অনাবৃত্ত এবং আবৃত্ত দশমিকের পরে যদি অনাবৃত্ত এবং আবৃত্ত দুইটি অঙ্ক, দুই ধরনের অঙ্কই যদি থাকে তাহলে সেই অঙ্কটি হবে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে এখানে যেটা আছে এখানে কিন্তু অনাবৃত্ত অঙ্ক নেই গ নাম্বারে, আবার খ নাম্বারে যেটা আছে এখানেও কিন্তু অনাবৃত্ত অঙ্ক নেই, ক নাম্বারে যেটা আছে এটাও কিন্তু অনাবৃত্ত অঙ্ক নেই। অনাবৃত্ত অঙ্ক যেটা আছে সেটা ঘ নাম্বারে দশমিকের পরে 235 এইটুকু হলো অনাবৃত্ত অংশ এবং 12 এটা হলো আবৃত্ত অংশ। তাহলে এটাই হলো আমাদের মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তাহলে আমরা অবশ্যই কিন্তু মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ আমরা চিনতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 30টি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার জন্য সময় বরাদ্দ থাকে 30 মিনিট। তুমি যদি একটু একটু করে অঙ্ক খসড়া করে করতে চাও তাহলে তুমি 30 মিনিটে কিন্তু সেই 30টি অঙ্ক করতে পারবে না। তাই তোমাকে কিন্তু একটু কোন অঙ্কগুলো মানে অঙ্কের প্রশ্ন দেখলেই উত্তর তোমার কাছে ধরা দেয় সেগুলো কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। আর তোমার যে সাধারণ ক্যালকুলেটর তুমি নিয়ে যাবে সেটা তোমার ব্যবহার করা অ্যালাউ রয়েছে, অতএব তুমি সেই ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করবে, সাধারণ ক্যালকুলেটর সেটা ব্যবহার করবে, সাধারণ সাইন্টিফিক ব্যবহার করবে। তাহলে এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 152 নম্বর একটি প্রশ্ন, 0.3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। এখানে যদি তুমি এই অঙ্কটা করতে চাও তাহলে দেখো 0.3 পৌনঃপুনিক, এখানে আমাদের দশমিক যদি উঠাই দেই, পৌনঃপুনিক যদি উঠাই দেই তাহলে আমরা 3 আমরা পাবো। তাহলে এখানে একটা অঙ্কের পরে কি রয়েছে, এখানে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাই আমরা একটা 9 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের 3/9 হয়ে যায়। আমরা যদি এটা 3 দিয়ে এখানে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 1/3। তাহলে এটাই হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে আমাদের উত্তর হলো
ক নাম্বার 1/3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 167 নম্বর একটি বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নটি যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি কিভাবে এই প্রশ্নটির সমাধান দ্রুত করে ফেলতে পারবে, যা 1 মিনিট সময়ের মধ্যেও কম সময় লাগবে। তুমি প্রথমে তোমার ক্যালকুলেটরটা বের করবে। ক্যালকুলেটর বের করে তুমি কি করবে, এখানে দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া তুমি সংখ্যা পেয়ে যাচ্ছ কত, 632। এই 632 থেকে প্রথমে তুমি এখানে 6 বিয়োগ করে দিবে, কারণ এই পৌনঃপুনিক অঙ্কের আগে 6 আছে। তাহলে 632 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দেই, এই যে বিয়োগ ফলটা আমরা পাবো, এই বিয়োগ ফলকে আমরা ভাগ করব। বিয়োগ ফলকে আমরা কত দিয়ে ভাগ করব, এখানে দুইটা পৌনঃপুনিক অঙ্ক আছে, তাই আমরা 2টা 9 অর্থাৎ 99 অর্থাৎ 99। তাহলে ওই বিয়োগ ফলটাকে যদি আমরা 99 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা ভাগফলটা পাবো 12.454545। এখানে 45 আসতেই থাকবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের যেহেতু 45-এর পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমরা রেজাল্ট পাইছি 12.4545, তাই 45। তাহলে আমরা 12.45-এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, এইটাই আমাদের সঠিক উত্তর। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন হলো 173 নম্বর প্রশ্ন। 2.4 পৌনঃপুনিক প্লাস 1.7 পৌনঃপুনিক এর মান নিচের কোনটি? এটি যদি তুমি সমাধান করতে চাও তাহলে প্রথমে 2.4 পৌনঃপুনিক, এটাকে তুমি 24 - 2/9। এটা কেন লিখলা? এখানে প্রথমে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে 24 পেয়ে যাবে, আর এখানে পৌনঃপুনিকের আগে 2 আছে, এটা 2 বিয়োগ করে দিবে, আর একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তাই একটা 9 দিয়ে ভাগ করে দিবে। তাহলে তুমি এখানে পেয়ে যাবে 22/9। এরপরে যে 1.7 পৌনঃপুনিক, এটাকে তুমি একটু পৌনঃপুনিক উঠিয়ে নিবে। কিভাবে উঠাবে? এখানে দশমিক পৌনঃপুনিক বাদ দিলে পাবে 17। এখান থেকে পৌনঃপুনিকের আগে 1 আছে, 1 বিয়োগ করে দিবে, এই বিয়োগফল হলো তোমার 16। আর এখানে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, এখানে অনাবৃত অঙ্ক নাই, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে তাই একটা 9 দিবে, তাহলে 16/9। তাহলে আমরা যে দুইটা এখানে পৌনঃপুনিক ভগ্নাংশ পেয়েছি, একটা পেয়েছি 22/9 আর একটা পেয়েছি আমরা 16/9। তাহলে এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে লসাগু করে ফেললাম 9। যেহেতু লসাগু এখানে লসাগুর সাথে হর মিলে গেছে, তাই এখানে 22 আর 16 যোগ করে দিলাম। তাহলে এটা যোগফল হলো 38। 38কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 4.22 এর পুনরাবৃত্তি পাইছি, তাই 2 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব, তাহলে 4.2 পৌনঃপুনিক। তাহলে এটা আমাদের উত্তর আছে খ নম্বরে 4.2 পৌনঃপুনিক। তাহলে 173 নম্বর প্রশ্নের উত্তর হলো খ 4.2 পৌনঃপুনিক। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 188 নম্বর প্রশ্নটা, এটা যদি তোমার এসএসসি পরীক্ষায় চলে আসে তাহলে তুমি এটা 1 মিনিটের মধ্যে কিভাবে করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হলো এই 0.5 পৌনঃপুনিক, তুমি এটা তোমার ক্যালকুলেটরে লিখবে 5/9 অর্থাৎ 5/9 এটা লিখবা। এরপরে এর বলা আছে, এর মানে এখানে গুণ, এরপর 0.9 পৌনঃপুনিক, এখানে আমরা কত লিখবো, এখানে যদি দশমিক এবং পৌনঃপুনিক উঠাই দেই তাহলে আমরা 19 পাবো। 19 থেকে 1 বিয়োগ করবো তাহলে 18। 18-র নিচে আমরা ভাগ করবো, 18কে ভাগ করবো কত দিয়ে, 19 9-এর উপরে পৌনঃপুনিক আছে একটা, তাহলে 9 দিব, একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে একটা 9 দিব, আর একটা অনাবৃত্ত অঙ্ক আছে এটার জন্য 0 দিব। তাহলে এখানে আমাদের হইতেছে কত, আমরা কিন্তু 19 থেকে 1 বিয়োগ করে এখানে 18 পাইছি, 18/90 আসতেছে। এই 18/90কে আমরা 5/9 এর সাথে গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করে আমরা দেখব যে আমাদের এখানে 5/9 আর এখানে গুণ, এর জায়গায় গুণ বসাই দিব, আর এখানে আমরা 18/90 আমরা পেয়েছি। আবার এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের চলে আসবে 18 আর 90, 5 18 90, তাহলে 1/5। আর এখানে হলো 5/5 আমাদের আসতেছে 9। তাহলে এখানে আমাদের কাটাকাটি করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে 0.11 আসতেই থাকবে, 1-এর উপর পৌনঃপুনিক এটা আমাদের হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 203 নম্বর যে বহু নির্বাচনী প্রশ্নটি, এটার উত্তর তুমি এখানে প্রশ্ন দেখেই সিলেক্ট করতে পারবে, অঙ্ক করতে হবে না। যেমন এখানে a সমান 0.1020 দেওয়া আছে আর b সমান দেওয়া আছে 0.1101। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, এখানে যদি তুমি দশমিক বাদ দাও তাহলে এটা হয়ে যায় 1020, আর এই দশমিক যদি বাদ দাও তাহলে এটা হয়ে যায় 1101। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে ক নাম্বারে যে এখানে 4 দশমিকের পরে 4 ডিজিট নিলে 1020
আর 1101 এর মাঝখানে এই ক খ গ 4টা সংখ্যার মধ্যে কোনটা দেওয়া আছে এর মাঝখানে হতে হবে। 1120-এর পরে এবং 1020-এর পরে আর 1101-এর আগে সংখ্যা কোনটা। তাহলে এখানে দেওয়া আছে 1010, এই 1010 কিন্তু 1120-এর পরে না। আবার এখানে দেওয়া আছে 4 অঙ্ক নিলে কিন্তু 1010 হয়ে যায়, এটাও কিন্তু 1020-এর পরে না। এরপরে এখানে আছে 1020 এর 1020 এবং 1020-এর চাইতে যেহেতু এখানে দশমিকের পরে কিছু মান আছে, তাহলে 1020-এর চাইতে কিন্তু এটা একটু বড় হইল, যার কারণে আমরা এটাকে বলতে পারি এটার পরেই আছে এই সংখ্যাটা। আর এখানে 1104 অঙ্ক নিলে কিন্তু 1101 হয়, কিন্তু আমাদের কথা ছিল এখানে 1101-এর আগে হইতে হবে সেটা কিন্তু যেহেতু এখানে কিছু আছে তাহলে এটা তো পরে গেল, অতএব এটা আগে আসলো না। তাহলে এখানে কিন্তু মানে 1020 যেটাকে আমি বলছিলাম 1020 আর 1101 যেটাকে আমি বলছিলাম 1101 এর মাঝখানে হইতে হবে। এর মাঝখানে কিন্তু এই গ নাম্বারটাই অবস্থান করে, কারণ এটা 1020-এর পরে যেহেতু এখানে কিছু অঙ্ক আছে, তাহলে কি এই সংখ্যার চাইতে এটা কি বড় হয়ে গেছে না। এখানে যে গ নাম্বার অঙ্কটা এটাই কিন্তু এটার চাইতে বড় এবং এটার চাইতে ছোট এই সংখ্যাটা, অর্থাৎ এই দুইটা অঙ্কের মাঝখানে কিন্তু এটা অবস্থান করতেছে, এই জন্য এটা উত্তর হইল গ নাম্বার।